জোট করার ইচ্ছা গেলে না, যদি জোট করার মানসিকতা থাকতো এগুলো তুচ্ছ ব্যাপার থাকতো। মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটিয়ে বেরিয়ে যেতে চাইছে। আপনারা বলুন তো, যত একাধিকবার আমরা গিয়ে 3-4বার আমরা গিয়েছি, কোথায় গিয়েছি? বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, বিকাশ স্যারের বাড়ি গেছি। কেন আমরা তাহলে যেতাম? যদি আমাদের মধ্যে ওই প্রবণতা থাকতো, ওই অহংকার, যদি আত্মহংকার থাকতো, তাহলে বলতাম তো আমাদের পার্টি অফিসে আসো। আমরা তো বামপন্থীদের পার্টি অফিসে গেছি, সিপিআইএম এর পার্টি অফিসে গিয়েছি। তাহলে ওই মানসিকতা আমাদের মধ্যে নাই, সেই জন্য ছুটে গিয়েছে। আপনারা প্রার্থী ঘোষণা করেছেন 3 দফায়, আজকে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেখানে আমরা দেখছি তৃণমূল বিধায়ক সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের ভাই শাহজাহান বিশ্বাসকে প্রার্থী করেছেন। বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, অবশ্যই তিনি একজন ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একজন। শাহজাহান বিশ্বাসকে আমরা প্রার্থী করছি। তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে, কেউ কংগ্রেস করবে, কেউ তৃণমূল করবে, বা আরো রাজনৈতিক দল আছে, করতে পারে, তা করবে। শাহজাহান বিশ্বাসের ওয়াইফ তো হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি। দেখুন, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ। আপনাদের মনে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে। তার পরিবারের কেউ হতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, এটা ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে, যার যেটা মনে হবে, যাকে যেটা পছন্দ লাগবে, যার আইডিওলজি যাকে ভালো লাগবে, সে গ্রহণ করবে। এটা তো হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, ভাই ভাইয়ের মাথা ফাটাবে, ভাই ভাইয়ের খুন কেন করবে, এটা বন্ধ করতে হবে। এই দাবিটা আমরা বারবার করছি। সৌজন্যতার রাজনীতি হোক, সৌহার্দ্যের পরিবেশ হোক, এটা আমরা চাইছি। আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছে। সেই জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসছেন, যাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন, তারা আপনারা তো জোট নিয়ে নেই, কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইএসএফ এর কর্মী সমর্থকও রয়েছে। দেখুন, আমরা কারো কন্ট্রোল করতে পারি না। যদি কোনো কর্মী সমর্থক যায়, তাকে তো আমি তাড়া দিতে পারি না। সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে, বা তারা আদৌ কর্মী সমর্থক নাকি, সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি তো এখনো দেখিনি। আর যদিও কেউ চেয়ে থাকে, তাকে আমি তাড়া দিতে পারবো না। গণতন্ত্র, ডেমোক্রেসি। তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয়, সে সিপিএম করবে। যার ভালো লাগবে তৃণমূল করতে, সে তৃণমূল করবে। যার ভালো লাগে কংগ্রেস করতে, সে কংগ্রেস করবে। যার ভালো লাগবে আইএসএফ করতে, সে আইএসএফ করবে। আর যেটা বলতে একসাথে চলার কথা বলছেন, আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লেফটের পক্ষ থেকে জোট শেষ বলে তারা সমাপ্ত করেছিল। আমরা এরপরে গঙ্গাতে অনেক পানি বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে। কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিল আইএসএফকে, তো কংগ্রেস হাত বাড়ায়নি। ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায়, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যাতে ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর আইএসএফ, সেটা হয়ে ওঠেনি। আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম, কমতে কমতে দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিট যেটা দিচ্ছিল, সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না। ফলে আমরা আলাদাভাবে যে যার মতো লড়াই করছি। লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে, আইএসএফ এর মতো লড়াই করছে। যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য এখনো বলছে যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জোটের সমস্যা মিটতে পারে। তিনি এখনো আশাবাদী যে নওশাদ সিদ্দিকী যে যাদবপুরের যে প্রার্থীটা দিয়েছে, সেই প্রার্থীটা প্রত্যাহার করে নিতে। দেখুন, যাদবপুর বলে নয়, সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম। একটা সিট বা ডায়মন্ড হারবার, যাদবপুর এই ধরনের নির্দিষ্ট নয়, সারা 42টা সিটি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে সৃজনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন, সৃজনদা কি ফাইনাল অথরিটি? সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো সৃজনদা নিতে পারেন না। যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহযোগ হয়ে যেত। ফলে সৃজনদার যে আশা করছে, আশাটা ফলপ্রসূ হবে না। কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে, যারা ডিসিশন নেয়, তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জন্য। ভাঙড়ের যে মধ্যে আপনারা, ভাঙড় বিধানসভার মধ্যে আপনাদের শক্তি আছে, আপনারা প্রত্যেকটা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন, কিন্তু আরও 6টা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। সেই 6টা লোকসভায় তো আপনারা, বিধানসভায় তো আপনাদের তেমন মানে কর্মী সমর্থক নেই। 6টা জায়গায় কি প্রার্থী আপনি সমীক্ষা করেছেন আইএসএফকে নিয়ে? আপনার টিম আছে আপনার? না, সূত্র মারফত যতটা সূত্র মারফত যে সূত্র দিয়ে ভুল ইনফরমেশন দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর ব্যাপ্তি সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে, রাজ্যের বাইরে যাচ্ছে আইএসএফ। আসামে আগামী দিনে যাবে,
ঝাড়খণ্ডে ইউনিট করেছে, অনেকের এটা ঈর্ষা হয়ে গিয়েছে, সেটা আইএসএফকে কর্নার করার চেষ্টা করেছে। দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছে আইএসএফ এর 4টে লোক নাই, 4টে লোক নাই তো ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়ায় না বলে অনেকের বুক ফাটছে কেন? আবার উল্টো বলছে আইএসএফ এর 4টে লোক নাই। তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা। এই যে টালিগঞ্জে আমাদের লোকজন আছে, বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, সব জায়গাতে আমাদের ভালো লোক আছে, এজেন্ট আছে। সি ভোটাররা কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে এবং সায়নী ঘোষ সেখানে জিতছে। অনেকে অনেক কথা বলবে, তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা সায়নী ঘোষকে ছেড়ে দিই। ব্যাপারটা হচ্ছে সি ভোটার হচ্ছে মানুষের ভোট নিয়ে, যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না, খুলতে দেয় মানুষকে। পাকিস্তানিও আছে, আপনি যাতে এতে গিয়ে বলুন না, যেমন হারবারে গিয়ে বলুন আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবো, আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডা মোস্তান। আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন, ঘুম ধরলে আপনি কি বলবেন না? আপনি যদি কারোর সামনে ঘুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন? তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে, অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে। তো এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই, আইএসএফ লড়াই দিচ্ছে। লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই, পরাস্ত করতে হবে। এই লড়াইটা দিচ্ছে, লড়াইটা দিয়ে যাবে, মানুষ শেষ কথা বলবে। আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে, খাম চিহ্ন দেখবে, তখন তো শেষ কথা হবে। কালকে একটু সর্বভারতীয় চ্যানেলে 1, 2, 3 কারা সম্ভবত হবে, তার মধ্যে কোনো জায়গায় আপনার যেসব জায়গায় প্রার্থী দিচ্ছেন কোনো জায়গায় 3-এর মধ্যেও আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে। মানুষ না চাইলে নোটারও পিছনে থাক, আর মানুষ চাইলে টপ লিস্টে থাক। মানুষের উপরে নির্ভর করছে। তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না, লোভও দেখাতে পারবো না, টাকাও দিতে পারবো না, বুঝজামও করতে পারবো না, এই অন্যায় কিছুই করবো না। মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ যদি চাই টপ লিস্টে থাকবো, আর মানুষ যদি না চাই এই নোটার পিছনে বিমান বসু তো আপনাকেই কটাক্ষ করলেন যে নওশাদের জন্য জোট হবে। বিমানবাবু অনেক সিনিয়র লিডার, বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাদের জন্য জোট হয়েছে কি হয়নি, কোথায় আমরা নেমেছিলাম, কত পর্যন্ত আমরা সিট ছাড়তে প্রস্তুত আছি, বাংলার মানুষ দেখে নিচ্ছে, বাংলার মানুষ জবাব দেবে। তিনি বলছেন আমি যখন থেকে রাজনীতি শুরু করেছি তখন এইসব নেতারা জন্ম হয়নি তো আমাদের, দেশ স্বাধীনের পর থেকে তিনি রাজনীতি করছেন। সিনিয়র লিডার আমি তো বলছি, পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি, নেট ফান্ডের নয়, এটা অস্বীকার করছি না। বিমান বসু আরও বলেছেন যে যাকে সময় দেওয়া হয়েছিল 4টে এসছে 5টায়, অনেক সময় আসেনি। আপনারা ভালো করেই জানেন যে সমস্ত যানজটের রাস্তা বা জ্যাম যেতে বলি আমি, সারা ভারতবর্ষে যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা। এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকাও নয়, চাঁদাও আমাদের ছেলেটা সে অর্থে মাঠে নেমে তোলে না। আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেই আমাদের ছেলেরা, আমাদের ইয়াং ছেলে তো বেশি না, লজ্জা লাগে অনেকে, নাকি প্রেস্টিজে লাগে, প্রেস্টিজ করতে হবে, সেই প্রেস্টিজ করতে ব্যাপার না, মানুষের জন্য কাজ করতেছি, মানুষের চাঁদায় লাগে। ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে, পার্টি অফিস থেকে গাড়ি বার করবে, সা করে বুলেটে করে চলে যাবে, এরকম ব্যাপার না। বাজারঘাটে আমাদের ছেলেদের লোকেদেরকে আসতে হয়। ফলে একজন আসছে নৈহাটির কাছ থেকে, আমডাঙ্গা থেকে একজন আসছে কন্যাগর থেকে, একজন হাওড়া জেলা থেকে, একজন ফুলবাসী থেকে। ফলে কি চারিদিক থেকে আসতে কি আর জঞ্জটের রাস্তা কি, এটা একদিন এই হয়েছে। এটাকেও যদি কেউ মিডিয়া ব্রিফিং করে, তাহলে ওর মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল, তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার, কী কী আলোচনা হয়েছিল, আলিমুদ্দিন ইনস্টিটিউটে যে আলোচনা হয়েছিল সেটা তাহলে তুলে ধরা দরকার। শোনেন একটা কথা বলি, জোট করার ইচ্ছে গেলে না, যদি জোট করার মানসিকতা থাকতো এগুলো তুচ্ছ ব্যাপার থাকতো, মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটিয়ে বেরিয়ে যেতে চাইছে। আপনারা বলুন তো, যত একাধিকবার আমরা গিয়ে 3-4 বার আমরা গিয়েছি, কোথায় গিয়েছি? বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, বিকাশ স্যারের বাড়ি গেছি। কেন আমরা তাহলে যেতাম? যদি আমাদের মধ্যে ওই প্রবণতা থাকতো, ওই অহংকার, যদি আত্মহংকার থাকতো, তাহলে বলতাম তো আমাদের পার্টি অফিসে আসো। আমরা তো বামপন্থীদের পার্টি অফিসে গেছি, সিপিআইএম এর পার্টি অফিসে গিয়েছি। তাহলে ওই মানসিকতা আমাদের মধ্যে নাই, সেই জন্য ছুটে গিয়েছি আমরা। জয়নগর লোকসভা কেন্দ্রের সংসদ যিনি প্রতিমা মণ্ডল মহাশয়, উনি বলছেন যে নওশাদ সিদ্দিকী গোটা করে বলেছে ডায়মন্ড আমরা দাঁড়াবো, তেজ গুটিয়ে পালিয়ে গেছে, লোকসভা ভোটের পরে পার্টিটাই উঠে গেছে। প্রতিমা মণ্ডল মহাশয়দের দলে তো কোনো গণতন্ত্র নাই, দলে কোনো গণতন্ত্র নয়, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, ওই জন্য ওটা দেখছেন তিনি পালিয়ে গেছেন। দেখছেন দল অনুমোদন দিলে অভিষেক ব্যানার্জির পিসিকেও বাংলার ওই তেমন ভাবে করে থাকতে পারে। দেখুন, আব্বাস সিদ্দিকী সবসময় চাই লিডার উঠে আসুক, বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই নিয়েছিল, আইএসএফ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে।
আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি তার নিশ্চিতভাবে অবজারভেশনে আছে, সে দেখছে। ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে তো হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি। লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি, তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে, যে আমরা লিডার তৈরি করতে পারছি। যদি আমরা ব্যর্থ হই, যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আমার দায়িত্বভার গ্রহণ করবে। আমরা যদি এগিয়ে নিয়ে যাচ্ছি, তার নতুন করে শ্রম দেওয়ার আর প্রয়োজন বোধ করছে না। এই যে সংযুক্ত মোর্চার জোট ভেঙে যাওয়ায় কিছু আইএসএফ কর্মী সমর্থকরা আক্ষেপ প্রকাশ করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কে আইএসএফ করেছে, কোন আমার কর্মী সমর্থক করেছে বলুন তো, একটা ভিডিও ফুটেজ দেখান তো। সিপিএম সেজে, লেফট ফ্রন্ট সেজে, কংগ্রেস সেজে, কংগ্রেসই, কিন্তু আইএসএফ সেজে আপনার সামনে বাইরে দিলে হবে না। আইএসএফ এর কোন কর্মী সমর্থক দেখাচ্ছে, একটা ভিডিও দেখান। আইএসএফ কর্মী সমর্থক সব সাধারণ মানুষরা জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূলকে পশ্চিমবাংলায় কারা সুবিধা করে দিতে চাইছে। দিনের বেলা লেফট ফ্রন্ট, দিনের বেলায় কংগ্রেস, আর রাত্রের বেলায় সন্ধ্যার পর হলেই বিজেপি, আরএসএস, তৃণমূল কারা, সেটা বাংলার মানুষ জেনে গিয়েছে। কেন তারা জোট করলো না? কারণ দেখেছে আইএসএফ এর দুটো এমপি যদি পার্লামেন্টে চলে যায়, অন্যদেরও যাবে। আইএসএফ এর যদি জুটে চলে যায়, পিছড়ে বর্গের দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায়, নওশাদ সিদ্দিকী একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে, পার্লামেন্টে গিয়ে পৌঁছালে আবার পার্লামেন্ট টিভি আছে, তাহলে আইএসএফ কে ধরে রাখা যাবে না। বকলমে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে।